সেখানে 34,000 উপরে মানুষ নিহত হয়েছে এবং ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা আজকে এমন একটা পর্যায়ে যে কোনো মুহূর্ত মধ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হয়। পাশাপাশি ঠিক আমাদের পাশে যে দেশগুলো রয়েছে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়াতে বা পূর্ব এশিয়াতে যে দেশগুলো রয়েছে সেখানেও যুদ্ধের দাবাবা আমরা লক্ষ্য করি যখন আমরা দেখি যে দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে তাইওয়ানের প্রশ্নকে কেন্দ্র করে এই অঞ্চলে নতুন ভাবে রাজনৈতিক যে বিন্যাসগুলোকে নতুন ভাবে বিন্যস্ত করার চেষ্টা হচ্ছে, যার সর্বশেষ উদাহরণ আমরা জানি, যার নাম হচ্ছে এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি। ইতিমধ্যে সেই স্ট্র্যাটেজিতে আমরা কোয়াডের কথা জানি, ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র। আকুশের কথা আমরা জানি এবং নতুন করে বাংলাদেশকেও সেই ভূ রাজনৈতিক বলয়ের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। সুতরাং আজকের দিনে লেনিনকে আমাদেরকে পড়তে হবে এই কারণে যে এই যুদ্ধ সম্পর্কিত বিষয়ই তিনি বলেছিলেন এবং কিভাবে যুদ্ধকে কেন্দ্র করে বিপ্লবকে সম্পন্ন করা যায়, যুদ্ধকে প্রতিরোধের লড়াইয়ে রূপান্তরিত করা যায় সে কথা বলে তিনি তার নিজ দেশে বিপ্লব শাসন করেছেন এবং খুবই সাধারণ স্লোগান, রুটি শান্তি, রুটি আর শান্তি, এই তো। হ্যাঁ, শান্তি এবং রুটি, এই দুটো প্রশ্ন দিয়ে মূলত এই প্রশ্নটা তিনি নিয়ে এসেছেন। আজকে বাংলাদেশের মানুষের কাছে এটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে বাংলাদেশে লেনিনকে আমাদেরকে নতুন করে বুঝতে হবে যদি এই বিশ্ব সাম্রাজ্যবাদী যুদ্ধ যে প্রচেষ্টাগুলোর দিকে আমরা লক্ষ্য করে দেখি। কেন কেন আজকে আমেরিকাকে এত বেশি আগ্রাসী ভূমিকা, যে কথা এখানে বলা হয়েছে পুঁজিবাদে আগ্রাসী ভূ রাজনীতি, তাকে কেন আজকে এত আগ্রাসী হতে হচ্ছে? কেন আজকে তার নিজ দেশে যেখানে লাখ লক্ষ মানুষ ইসরায়েলের উপর আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন, সেখানে কেন আজকে মার্কিন কংগ্রেসকে নতুন করে ইসরায়েলে যুদ্ধাস্ত্র বিক্রির জন্য তাকে রেজুলেশন পাস করতে হচ্ছে, ইউক্রেনে যুদ্ধাস্ত্র বিক্রির জন্য তাকে নতুন করে পাস করতে হচ্ছে? মধ্যখানে এটা স্থগিত ছিল, এই বোধহয় গত পরশুদিন বোধহয় আমরা দেখলাম যে ইসরায়েল এবং ইউক্রেন উভয় ক্ষেত্রেই তারা এই যুদ্ধাস্ত্র বিক্রির জন্য তারা কংগ্রেস তাদের অনুমোদন তারা দিয়ে দিয়েছে। এটা কেন? কারণ হচ্ছে পুঁজিবাদের যে সংকটটি, যে কথাটি বলেছিলেন যে ঘূর্ণন চক্র, যেটা বলা হয় অশুভ দুষ্ট চক্র, সেই ঘূর্ণন চক্রে ঘুরে ঘুরে আবার এখানে এসছে। এবং এখন আমেরিকার যদি আভ্যন্তরীণ অর্থনীতির কথা যদি বলি, তাকে পরিপূর্ণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে যেটাকে বলা হয় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উপরে, অর্থাৎ সামরিক অস্ত্র বিক্রির জায়গা থেকে না দাঁড়িয়ে আর তার কোনো উপায়, তার কাছে তার অর্থনীতিকে রক্ষা করার কোনো বিষয় নেই। কত ট্রিলিয়ন ডলার, আবার এই মুহূর্তে এক্সাক্ট হিসাব করবে নেই, কত 360 ট্রিলিয়ন ডলার তাদের বকেয়া রয়ে গেছে পৃথিবীর কাছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে মার্কিন তাদের যদি পুঁজিবাদকে রক্ষা করতে হয়, তাহলে নতুন করে যুদ্ধ শুরু করা ছাড়া কোনো পথ তাদের শুরু করার। দেখেন, আমি খুব সোজা করে বলবো যে আজকে আমরা দুটি শব্দ এখন খুব বেশি করে আমরা জানি, একটি হলো বিশ্বায়ন, যেটাকে আমরা সবসময় বলি পুঁজিবাদী বিশ্বায়ন, আরেকটি শব্দ আমরা জানি সেটা হচ্ছে নয়া উদারনীতিবাদ। আমাদের দেশেও
আমরা যদি আপনাদের যদি 2000 সালের দিকে যদি খেয়াল থাকে, আমি জানি না এখনকার আমাদের তরুণদের সেটা মনে আছে কিনা, 2000 সালে প্রচন্ড ভাবে এই বিশ্বায়ন নিয়ে আমাদের এখানে বিতর্ক হয়েছে। 2000 সালে আমার এখনো মনে আছে, রাজনৈতিক দলগুলোর এখনকার তো রাজনীতিতে অতখানি রাজনীতির আলোচনা হয় না, হয় হচ্ছে মানে দল ভিত্তিক বিতর্ক, কিন্তু আন্তর্জাতিক এবং জাতীয় ক্ষেত্রে যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে এককালে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্কগুলো হতো, সেখানে সেদিন সেই বিশ্বায়নের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং তার পরিণতিতে আমরা দেখছিলাম যে আমরা আমাদের দেশে নয় উদারনীতির অর্থনীতি তার অনুসরণ করে বাংলাদেশটাকে আজকে আমরা পরিপূর্ণভাবে একটি চরম বৈষম্যের দেশ হিসেবে নিজেদের পরিবর্তিত করতে পেরেছি। এই বৈষম্যই আজকে ইউরোপে, আমেরিকায় সর্বক্ষেত্রে চূড়ান্ত রূপ নিয়েছে। আপনার সর্বশেষ যদি হিসেব করে দেখেন, তাহলে দেখবেন যে ট্রিলিয়ন ডলারের তারা মালিক হয়েছেন, তাদের সংখ্যা, তারা শতকরা 55% পৃথিবীর সম্পদ এখন তারা ইতিমধ্যেই তারা তাদের দখলের মধ্যে রেখেছে। অন্যদিকে আমাদের দেশে যদি বলেন, আমাদের দেশের সর্বশেষ যে প্রতিবেদন বেরিয়েছে অর্থনীতির ক্ষেত্রে, সেই প্রতিবেদন বলছে যে আর্থিক সংস্থাগুলোতে, অর্থাৎ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে যে অর্থ জমা রয়েছে তার 55% হচ্ছে কোটিপতি। এটা হলো আমাদের দেশের হিসাব। এই যে জায়গাগুলো, যে সংকটগুলো তৈরি করছে, এই সংকটগুলো যে উত্তেজনা তৈরি করে, সেই উত্তেজনায় আপনাকে আজকে সাম্রাজ্যবাদের পক্ষে যুদ্ধ ছাড়া আর কোনো পথ তাদের সামনে খোলা নেই। এবং সে কারণেই প্রথমে একদিন ধরে তারা প্রক্সি যুদ্ধ চালিয়েছে বিভিন্ন জায়গায়, এখন সেই প্রক্সি যুদ্ধ ক্রমাগত তারা সেই প্রক্সি যুদ্ধ এখন প্রত্যক্ষ যুদ্ধের রূপ চলে। এবং এই জায়গা থেকেই আমরা যদি বাংলাদেশকে বিবেচনা করি, আমাদেরকে যদি বিবেচনা করি, তাহলে বাংলাদেশকে একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূ রাজনৈতিক বলয় যেটা রয়েছে, সেই বলয়ের মধ্যে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টাটি অত্যন্ত। এটা আমরা গত নির্বাচনের থেকে শুরু করে গত 1 বছর 1.5 বছর যাবৎ এই প্রচেষ্টাটি আমরা লক্ষ্য করেছি, কিভাবে মার্কিন রাষ্ট্রদূত এই অঞ্চলের আভ্যন্তরীণ নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে গিয়ে মূলগতভাবে এখানকার রেজিম চেঞ্জ, অর্থাৎ সরকার পরিবর্তনের রাজনীতিকে সামনে নিয়ে এসে তার তৎপরতা চালিয়েছে। এবং সেই তৎপরতার ভিত্তিতে যে জায়গাটি মুখ্য জায়গায় ছিল, যেটা আমরা পার্লামেন্টে বলার কথা বলেছিলাম, যেখান থেকে যে স্লোগানের কথা শামসি যেখানে উল্লেখ করেছেন, রুখো মার্কিন, রুখো বিএনপি জামাত, এটা আমরা উল্লেখ করেছিলাম এই কারণে যে বাংলাদেশকে সেই সময় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজির অন্তর্ভুক্ত করে কোয়াডের সাথে যুক্ত করার জন্য, অথবা এই ধরনের একটি জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ অবশ্য এই পর্যন্ত এক ধরনের ব্যালেন্স তারা কিন্তু মেনটেন করতে পারছে এবং এক ধরনের জায়গা তারা করেছে। কিন্তু যেভাবে বাংলাদেশকে আরো অনেক বেশি সোচ্চার হওয়া প্রয়োজন ছিল, সেই সোচ্চার জায়গায় ভূমিকা পালন করতে পারছে না। হ্যাঁ, গাজার প্রশ্নে বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশ সরকার